আপনি কি জানেন আপনার শ্বাস প্রশ্বাস শুধু আপনাকে বাঁচিয়ে রাখে না, আপনার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, মনোযোগ, শক্তি এবং মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। প্রাচীন যোগশাস্ত্রে এমন একটি বিশেষ শ্বাসক্রিয়ার কথা বলা হয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে সাধকেরা ব্যবহার করে আসছেন শরীর ও মনের স্বচ্ছতা বজায় রাখার জন্য। সেই শ্বাসক্রিয়ার নাম হলো কপালভাতি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কপালভাতি কি সত্যি ওজন কমায়? এটি কি ডায়াবেটিস ভালো করে? এটি কি শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়? নাকি আমরা বছরের পর বছর কিছু ভুল ধারণা শুনে এসেছি? আজকের ভিডিওতে আমি শুধু কপালভাতি শেখাবো না, আমি আপনাদের বলবো কপালভাতি আসলে কি, বিজ্ঞান কি বলছে, যোগশাস্ত্রে বর্ণিত কপালভাতির তিনটি ভিন্ন রূপ যা আপনি আগে কখনো শোনেননি, এবং কোন পদ্ধতি আপনার জন্য উপযুক্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার শেষে কপালভাতি সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে। আমার বিশ্বাস একটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, শুধু রোগের নাম জানলেই হবে না, রোগ কেন হচ্ছে সেই কারণটাকেও বুঝতে হবে। আর সেই কারণগুলির মধ্যে অন্যতম হলো আমাদের শ্বাস প্রশ্বাসের ধরন। আমরা প্রতিদিন প্রত্যেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল স্লোগানই হচ্ছে রোগ নয়, রোগের কারণ খুঁজুন ও কারণের নিবারণ করুন, রোগ এমনি চলে যাবে। আমরা প্রতিদিন প্রায় 20 থেকে 25 হাজার বার শ্বাস নিই, কিন্তু খুব কম মানুষ জানেন সেই শ্বাসটাকে সঠিকভাবে শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়ার মধ্যেই লুকিয়ে আছে বিশাল স্বাস্থ্য বিজ্ঞান। আজ আমরা সেই বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। প্রথমে চলুন নামটির অর্থ বুঝে নিই। কপাল ভাতি শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসছে। কপাল অর্থাৎ মাথা, কপাল অথবা মস্তিষ্ক অঞ্চল, পার্টিকুলার আমরা বাঙালিরা এটাকে কপাল বলি, সংস্কৃত কিন্তু মস্তিষ্ক অঞ্চল বলা হতো, ঠিক আছে? সেই হিসাবে কপাল। আর ভাতি অর্থাৎ জ্যোতি, উজ্জ্বলতা বা দীপ্তি, অর্থাৎ যে অনুশীলন মস্তিষ্ক ও চেতনাকে উজ্জ্বল করে তাকে কপালভাতি বলা হয়। অনেকেই কপালভাতিকে শুধুমাত্র একটি প্রাণায়াম মনে করেন, কিন্তু ঐতিহ্যগত হঠযোগ গ্রন্থগুলিতে কপালভাতিকে শুধু প্রাণায়াম নয়, বরং একটা শুদ্ধিকরণ ক্রিয়া বা সৎকর্ম হিসেবেও বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এর মূল উদ্দেশ্য ছিল শরীর ও শ্বাসপথকে প্রস্তুত করা। এখন প্রশ্ন হলো, কপালভাতিতে আসলে কি করা হয়? খুব সহজ ভাষায় যদি বলতে হয়, এখানে কিচ্ছু না, জোর দিয়ে শ্বাস ছাড়া হয়। আর শ্বাস গ্রহণ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটে, অর্থাৎ আপনার প্রধান কাজ হলো দ্রুত নিয়ন্ত্রিতভাবে শ্বাসকে বাইরে বার করা। শ্বাস নেওয়া নিজে থেকেই হয়ে যায়। এই কারণে কপালভাতি দেখতে সহজ হলেও এর পিছনে শরীরের বহু পেশি ও স্নায়বিক প্রক্রিয়া একসঙ্গে কাজ করে। এখন আমরা এমন একটি বিষয় জানবো যা অধিকাংশ ইউটিউব ভিডিওতে আলোচনা করা হয় না। অনেকেই মনে করেন কপালভাতি মানেই পেট টেনে দ্রুত শ্বাস ছাড়া, কিন্তু হঠযোগের প্রাচীন গ্রন্থগুলিতে কপালভাতির তিনটে ভিন্ন রূপ বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে বাতক্রম কপালভাতি, দ্বিতীয় হচ্ছে বুৎক্রম কপালভাতি, তৃতীয় হচ্ছে শীতক্রম কপালভাতি। তাহলে চলুন একে একে জানি এই তিন ধরনের কপালভাতি সম্বন্ধে বিস্তারিত। প্রথম, বাতক্রম কপালভাতি। এটা বর্তমানে সবাই পরিচিত। আমরা সাধারণত যে পদ্ধতিটা প্রতিনিয়ত করি বা আপনি যেটা জানেন, এটা সর্বাধিক অনুশীলিত পদ্ধতি। আজকাল যোগ ক্লাস বা ইউটিউবে যে কপালভাতি শেখানো হয় তার প্রায় সবটাই বাতক্রম কপালভাতি। এখানে নাক দিয়ে দ্রুত ও জোরালো ভাবে শ্বাসকে বাইরে বার করা হয়। অপেক্ষা করুন, আমি দেখাবো এবং শেখাবো। প্রতিটি শ্বাসত্যাগের সময় পেট ভেতর দিকে অটোমেটিক চলে যায়, বা আমরা বলি পেট টেনে নেওয়া হয়। শ্বাস গ্রহণ জোর করে করা হয় না, এটি স্বাভাবিকভাবেই ঘটে। এই পদ্ধতির উদ্দেশ্য হলো শ্বাস প্রশ্বাসের পেশিগুলোকে সক্রিয় করা, শ্বাসনালীর সচেতনতা বৃদ্ধি করা, মানসিক সজাগতা বাড়ানো,
পরবর্তী প্রাণায়ামের জন্য নিজেকে প্রস্তুত করা। আজকের ভিডিওতে আমরা মূলত এই পদ্ধতিটা নিয়েই বিস্তারিত শিখব, কিন্তু বাকি দুটো পদ্ধতি তো জেনে রাখা দরকার না, যেটা আমরা কেউ জানি না। দ্বিতীয় হচ্ছে বুৎক্রম কপালভাতি। এটি তুলনামূলকভাবে উন্নত স্তরের শুদ্ধিকরণ পদ্ধতি। এখানে হালকা নোনতা জল নাক দিয়ে ভেতরে নেওয়া হয়, তারপরে মুখ দিয়ে সেই জল বের করা হয়। অর্থাৎ জলের প্রবাহ নাক, গলা এবং মুখ, এই তিনটে। এই কারণেই এটি নাসাপথ পরিষ্কার করার একটি ঐতিহ্যগত পদ্ধতি হিসাবে ব্যবহার হয়েছে। তবে এটি সাধারণ কপালভাতির মতো নয়, এটি উন্নত যোগ শুদ্ধি ক্রিয়া। এটা নতুনদের জন্য নয়, ভুলভাবে করলে নাক, সাইনাস বা কানে অস্বস্তি হতে পারে। সুতরাং প্রশিক্ষিত শিক্ষকের তত্ত্বাবধান ছাড়া এটা অনুশীলন করা উচিত নয়। তাহলে যেহেতু এটা এত রিস্কি, সেহেতু এই প্রসঙ্গটা এখানেই থাক। 3 নম্বর, শীতক্রম কপালভাতি। শীতক্রম কপালভাতিটা এটি বুৎক্রম কপালভাতির বিপরীত ধারা। এখানে হালকা নোনতা জল মুখ দিয়ে নেওয়া হয় আর নাক দিয়ে বের করা হয়। এর আরো কঠিন। আগেরটা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে বের করা হতো, এটা মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বের করা হয়। অর্থাৎ এক্ষেত্রেও সেই জলের প্রবাহ, কিন্তু উল্টো, মুখ, গলা এবং তারপরে নাক। এটি একটি উন্নত শুদ্ধিকরণ ক্রিয়া। প্রাচীন যোগীরা এটা ব্যবহার করতেন নাসাপথ পরিষ্কার রাখতে এবং বিশেষ ধরনের ধ্যান চর্চার প্রস্তুতির জন্য। কিন্তু আধুনিক সময়ে এটি খুব কম মানুষই অনুশীলন করেন, আমিও করি না, কিন্তু শাস্ত্র পড়ে আমি এটা জেনেছি। কারণ সঠিক পদ্ধতি না জানলে অস্বস্তি বা জটিলতা তৈরি হতে পারে। এখন একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, আজকাল কপালভাতি বলতে আমরা সাধারণত বাতক্রম কপালভাতিকেই বুঝি। বুৎক্রম কপালভাতি এবং শীতক্রম কপালভাতি মূলত উন্নত স্তরের শুদ্ধিকরণ প্রক্রিয়া। সুতরাং আপনি যদি নতুন হন তাহলে শুধু বাতক্রম কপালভাতি দিয়েই শুরু করুন। বিজ্ঞানী ব্যাপারে কি বলছে, মস্তিষ্ক, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং হজমতন্ত্রের উপরে কি প্রভাব পড়ে, আর সেই সঙ্গে আরো বিস্তারিত জানার দরকার। কপালভাতি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা একটু বড় হবে, বিরক্ত হবেন না। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর খুঁজে বার করি। কপালভাতি করার সময় শরীরের ভিতরে আসলে কি ঘটে? অনেকেই ভাবেন কপালভাতি একটি সাধারণ শ্বাসের ব্যায়াম, কিন্তু বাস্তবে এটি শরীরের একাধিক সিস্টেমকে একসঙ্গে সক্রিয় করে তোলে। প্রথমে আমরা শ্বাসতন্ত্রের কথা বলি। যখন আমরা দ্রুত ও নিয়ন্ত্রিতভাবে শ্বাস বাইরে বার করি, তখন ফুসফুসের বায়ু চলাচল সাময়িকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে শ্বাসত্যাগে ব্যবহৃত পেটের পেশি এবং শ্বাস প্রশ্বাসের সহায়ক যে পেশিগুলো, অর্থাৎ ডায়াফ্রাম, লাঙের সমস্ত সিস্টেম, এরা সক্রিয় হয়। এর ফলে শ্বাস প্রশ্বাস সম্পর্কে সচেতনতা বাড়ে এবং শ্বাস নিয়ন্ত্রণের দক্ষতা উন্নত হতে পারে। এবার আসি পেটের অংশে। প্রতিটি শ্বাস ত্যাগের সময় পেটের ভেতর ওপর যে চাপ পড়ে, অর্থাৎ পেট ভেতর দিকে বারবার এরকম টানা হয়, তখন উদর অঞ্চলের বিভিন্ন অঙ্গের উপর ছন্দবদ্ধ চাপ ও শিথিলতার একটা প্রভাব তৈরি হয়। যকৃৎ, পাকস্থলী, অন্ত্র এবং অগ্নাশয়ের আশেপাশের অঞ্চল এই ছন্দবদ্ধ নড়াচড়ার মধ্যে আসে। এই কারণে অনেক মানুষ নিয়মিত অনুশীলনের পর হজমের উন্নতি হয়, পেট হালকা লাগে, মলত্যাগের স্বাভাবিক বৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেন। এবার আসি স্নায়ুতন্ত্রের উপরে কপালভাতির কি কাজ। আমাদের শরীরে দুটি প্রধান স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাজ করে। একটি হলো সক্রিয়তা ও সতর্কতার ব্যবস্থা, অন্যটি হলো বিশ্রাম ও পুনর্গঠনের ব্যবস্থা। কপালভাতি একটা উদ্দীপনামূলক শ্বাস প্রক্রিয়া হওয়ায় অনেকের ক্ষেত্রে সাময়িকভাবে সতর্কতা, সজাগতা এবং মানসিক জাগ্রত ভাব বৃদ্ধি করতে পারে। এই কারণে বহু যোগ শিক্ষক ধ্যানের আগে বা অনুলোম বিলোমের আগে কপালভাতি করার পরামর্শ দেন। এবার আসি মস্তিষ্কে। অনেকেই বলেন কপালভাতি করলে মস্তিষ্কে অক্সিজেন হঠাৎ অনেক বেড়ে যায়। বৈজ্ঞানিকভাবে এটা এতটা সরল নয়, তবে নিয়ন্ত্রিত শ্বাসচর্চা মনোযোগ, শ্বাসের উপর সচেতনতা এবং মানসিক স্থিরতা বৃদ্ধির সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে কপালভাতির পরে মনোযোগ ও
ও প্রতিক্রিয়ার গতির উন্নতির ইঙ্গিত পাওয়া যায়। তবে এটিকে কোনো অলৌকিক পদ্ধতি হিসাবে দেখা উচিত নয়। নিয়মিত অনুশীলন এখানে মূল বিষয়। এখন চলুন কয়েকটা জনপ্রিয় ধারণা নিয়ে কথা বলি। ভুল ধারণা আমাদের অনেক রকম আছে। তার মধ্যে প্রথম ভুল ধারণা, কপালভাতি করলেই নাকি ওজন কমে যায়। সত্যিটা কি? কপালভাতি একা ওজন কমানোর জাদুকাঠি নয়। ওজন কমানোর জন্য প্রয়োজন সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত কার্যকলাপ, ক্যালোরির ভারসাম্য। তবে কপালভাতি একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে সাহায্য করতে পারে। ভুল ধারণা 2, কপালভাতি শরীরের সব টক্সিন বের করে দেয়। বাস্তবে আমাদের শরীরের প্রাকৃতিক ডিটক্স ব্যবস্থা হলো যকৃৎ, বৃক্ক, ফুসফুস, ত্বক। কপালভাতি এই অঙ্গগুলির কাজের বিকল্প নয়, তবে এটি স্বাস্থ্যকর জীবনধারার একটা সহায়ক অনুশীলন হতে পারে। ভুল ধারণা 3, কপালভাতি করলেই নাকি ডায়াবেটিস সেরে যায়। না, ভুল। ডায়াবেটিস একটি জটিল বিপাকীয় অবস্থা। শুধু একটি প্রাণায়াম দিয়ে এটা নিরাময় করা সম্ভব নয়। তবে নিয়মিত যোগ অভ্যাস, ব্যায়াম, খাদ্য নিয়ন্ত্রণ এবং সঠিক চিকিৎসা জীবনযাত্রার পরিবর্তনের অংশ হিসাবে কপালভাতি সহায়ক হতে পারে। ভুল ধারণা 4, দ্রুত করলে বেশি উপকার পাওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল। গতি নয়, সঠিক কৌশলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল কৌশলে দ্রুত করার চেয়ে ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে করলে বেশি উপকার। এখন প্রশ্ন হলো, তাহলে কপালভাতির প্রকৃত উপকারিতা কি? তাহলে চলুন দেখি কপালভাতির আসল উপকারিতা কি। অনেক মানুষ সারাদিন অগভীর শ্বাস নেন। কপালভাতি শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতনতা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে। অনুশীলনের পর অনেকেই মানসিক সতেজতা ও জাগ্রত ভাব অনুভব করেন। বিশেষ করে সকালে এটি অধিক স্পষ্ট হতে পারে। নিয়ন্ত্রিত শ্বাসচর্চা মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এই কারণে অনেক ধ্যান চর্চাকারী ধ্যানের আগে কপালভাতিকে ব্যবহার করেন। উদর অঞ্চলের ছন্দবদ্ধ নড়াচড়া অনেক মানুষের ক্ষেত্রে হজম ও মলত্যাগের স্বাভাবিক ভাব ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। কপালভাতি একটা উদ্দীপনামূলক প্রাণায়াম, তাই সকালে অনুসরণ করলে অনেক অধিক সতেজ অনুভব করবেন। প্রাচীন যোগশাস্ত্রে কপালভাতির অন্যতম উদ্দেশ্য ছিল শরীর ও মনকে উচ্চতর প্রাণায়াম ও ধ্যানের জন্য প্রস্তুত করা। এই অংশটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সব স্বাস্থ্য পদ্ধতি সবার জন্য সমান উপযোগী নয়। এবার আমি যে অবস্থাগুলো বলবো সেই শারীরিক অবস্থায় কপালভাতি এড়িয়ে চলা উচিত, অথবা কোনো অভিজ্ঞ চিকিৎসক বা কোনো যোগ শিক্ষক তার পরামর্শ নিয়েই করা উচিত। কেন কপালভাতি প্রাণায়াম একটু সন্দেহজনক বিপদ হওয়ার চান্স থেকেই যায়। যেমন গর্ভাবস্থায়, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় মাসের পরে কখনোই পেটের উপর অপ্রয়োজনীয় চাপ দেওয়া উচিত না, সেই চাপ এড়ানো উচিত। তাহলে কপালভাতি করা যায় না। এবার করবেন কি না করবেন সেটা আপনি আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে কখনোই নিজে সিদ্ধান্ত নেবেন না। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, যাদের নিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তারা কোনো অবশ্যই কারোর অভিজ্ঞতা যোগ শিক্ষকের পরামর্শে করতে পারেন। কিন্তু যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, জোরালো শ্বাস ত্যাগ কিছু মানুষের ক্ষেত্রে মারাত্মক অস্বস্তি তৈরি করতে পারে, অতএব তারা করবেন না। গুরুতর হৃদরোগ যাদের রয়েছে, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অনুশীলন কখনোই করবেন না। হার্নিয়া, যাদের হার্নিয়া আছে, পেটে চাপ দেওয়ার ফলে হার্নিয়ার ঝুঁকি বাড়তে পারে, অতএব পেটে হার্নিয়া থাকলে খবরদার করবেন না। সাম্প্রতিক যাদের অস্ত্রোপচার হয়েছে, অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কম করে 6 মাস অপেক্ষা করুন, তারপর কারোর তত্ত্বাবধানে ধীরে ধীরে শুরু করবেন। মৃগী রোগীরা বিশেষজ্ঞর পরামর্শ ব্যতীত অনুশীলন করা উচিত নয়। তীব্র মাথা ঘোরা বা ভারসাম্যজনিত সমস্যা প্রথমে চিকিৎসাগত কারণ নির্ণয় করা উচিত। তীব্র অ্যাজমা বা শ্বাসের যে কষ্ট সেটা থাকলে কপালভাতি একদম করা উচিত না। চোখের কিছু বিশেষ ধরনের সমস্যা, যেমন সাম্প্রতিক রেটিনা সার্জারি, সেক্ষেত্রে চিকিৎসকের নির্দেশ ছাড়া চোখে চাপ নিয়ন্ত্রণের প্রয়োজন, সেক্ষেত্রে কপালভাতি
চোখেও কিন্তু চাপ সৃষ্টি করে। অতএব কপালভাতি সেক্ষেত্রে করবেন না। এখন আমরা জানলাম কপালভাতির বৈজ্ঞানিক দিক, বাস্তব উপকারিতা এবং নিরাপত্তার নির্দেশিকা। এখন একটা বড় প্রশ্ন এখনো বাকি আছে, সেটা হচ্ছে কপালভাতি ঠিক কিভাবে করতে হয়, কতবার করতে হয়, কত জোরে করতে হবে, প্রতিদিন কত মিনিট করা উচিত, নতুনরা কোন ভুলগুলো সবচেয়ে বেশি করেন, আর কেন অনেক মানুষ বছরের পর বছর কপালভাতি করেও কাঙ্ক্ষিত ফল পান না। এখন আমরা শিখব সঠিক অনুশীলন পদ্ধতি, কারণ ভুল পদ্ধতিতে কপালভাতি করলে শুধু উপকার কমে যায় না, শরীরে বিভিন্ন রকম অস্বস্তিও তৈরি হতে পারে। তাই শুরু থেকেই সঠিক কৌশল শেখাটা খুব জরুরি। প্রথম ধাপ, প্রথমে একটা শান্ত ও পরিষ্কার জায়গা বেছে নিন, যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। সম্ভব হলে ভোরবেলা সূর্যোদয়ের আগে বা পরে অনুশীলন করুন, উপকারটা বেশি পাওয়া যায়। প্রকৃতির কাছাকাছির যে পরিবেশ, সেটা হলে আরো ভালো, কোনো পুকুর পাড়, কোনো নদীর ধার, তবে ঘরের মধ্যেও করতে পারেন। শুধু নিশ্চিত করুন যে পরিবেশটি আরামদায়ক ও বিঘ্নমুক্ত, আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। এবার বসার পালা। আপনি বসতে পারেন, একটি আসন অবশ্যই নেবেন। মাঠের ধারে, পুকুর পাড়ে, নদীর ধারে, ছাদের উপরে, উন্মুক্ত স্থানে বা জঙ্গলে বসুন বা ঘরের মধ্যে বসুন, যেখানেই বসুন একটি আসন অবশ্যই নেবেন। নিজেকে প্রকৃতি থেকে ডিটাচ করবেন। কিভাবে বসবেন? সুখাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, আপনি অর্ধ পদ্মাসনে বসতে পারেন, বজ্রাসনে বসতে পারেন, অথবা যারা এভাবে বসতে পারছেন না তারা চেয়ারেও বসতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে মেরুদণ্ডটা সোজা। এই কুজো হয়ে এইভাবে বসে থাকলে হবে না, মেরুদণ্ডটি থাকবে সোজা। সে আপনি চেয়ারেই বসেন আর মাটিতেই বসেন, যে আসনেই বসেন। ঘাড় থাকবে স্বাভাবিক, কাঁধ থাকবে শিথিল, চোখ থাকবে হালকা স্ট্রেস ফ্রি এবং হালকা মুদিত। গোটা শরীরে এবং মনে কোনো চাপ থাকবে না। এবার চোখ হালকা বন্ধ করুন, দুই হাত হাঁটুর ওপরে রাখুন। 1 মিনিট আগে স্বাভাবিক শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, অনুভব করুন শ্বাস ভেতরে যাচ্ছে আর শ্বাস বাইরে আসছে। কোনো জোর নেই, কোনো তাড়াহুড়ো করবেন না, শুধু সচেতনতাটাকে বাড়ান। এবার ধাপ 4, এখন আমরা মূল অনুশীলনে আসব। প্রথমে একটা স্বাভাবিক শ্বাস নিন, এবার নাক দিয়ে জোরে শ্বাস বাইরে বার করুন। এবার আপনি বলবেন জোরে শ্বাস কিভাবে বার করবো? অনেকে, এটা নয়, আমি একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে শ্বাস বার করবেন। একটা মোমবাতি নিন, সামনে জ্বালান, মোমবাতিটাকে এভাবে নিভিয়ে দিন এক ধাক্কায়, একটা ধাক্কা, ছোট্ট ধাক্কা। তাহলে এই যে ব্যাপারটা নাক দিয়ে করতে হবে, মুখ দিয়ে নয়। নাকের হাওয়াটা জোর করে ধাক্কা দিয়ে বের করতে হবে। সেই ধাক্কাটা আসবে পেট থেকে, গায়ের জোর প্রয়োগ নয়, স্বাভাবিক ছন্দ, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। পেটের ভেতর দিকে সংকোচন, আচমকা সংকোচনে ডায়াফ্রাম ওপর দিকে চাপ পাবে, সেই চাপে নাক দিয়ে শ্বাস বেরোবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পেটটার দিকে আমার খেয়াল করুন। এই হচ্ছে কপালভাতির নিয়ম। পেটকে হালকা রাখবেন, শরীরে কোনো জায়গায় আড়ষ্ট ভাব আনবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, শ্বাস ছাড়াটা এখানে লক্ষ্য, শ্বাস নেওয়াটা লক্ষ্য নয়। শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে, অটোমেটিক শ্বাস ঢুকে যাবে। আপনি শুধু শ্বাস ছাড়ুন, বারবার শ্বাস ছাড়ার দিকে খেয়াল রাখুন। মনে রাখবেন কাজটা হচ্ছে শ্বাস ছাড়া, শ্বাস নেওয়া নয়। অনেকেই শ্বাস নেওয়ার দিকে জোর দেন, এটা ভুল। কপালভাতিতে সক্রিয় অংশ হলো শ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ, এটা স্বাভাবিকভাবেই ঘটবে। প্রতিবার কিন্তু পেট ভেতরে যাচ্ছে, প্রতিটা ঝটকার সঙ্গে পেট ভেতরে যাচ্ছে, প্রতিবার শ্বাস বাইরে যাচ্ছে। অনেকে উল্টো করেন, এটা নয়। শরীরে কোনো ছন্দ পরিবর্তন হবে না, শরীরে কোনো হেলদোল আসবে না, একদম স্বাভাবিক। আবার একবার দেখে নিন। নিশ্চয় বুঝতে পারছেন। শব্দটাকে বজায় রাখুন, কন্টিনিউ, ননস্টপ। জোর করবেন না, গায়ের জোর প্রয়োগ করবেন না, প্রতিযোগিতা করবেন না কারোর সঙ্গে। যার যার সামর্থ্য অনুযায়ী করুন, শুধু নিয়ন্ত্রিত অনুশীলন। এবার আসি সময় জ্ঞান। যদি আপনি সম্পূর্ণ নতুন হন,
তাহলে এভাবে শুরু করুন। প্রথম রাউন্ডে 20 বার করুন, বেশি দরকার নেই। থেমে যান, কিছুক্ষণ বিশ্রাম নিন, অর্থাৎ লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস ছাড়ুন। এভাবে 3 রাউন্ড করুন, তাহলে 3 20 60 বার করুন, বেশি বলছি না। প্রথম যারা শুরু করছেন তারা 1 সপ্তাহ পর প্রথম রাউন্ড 30 বার করুন। এগুলো প্রত্যেকটা একটা করে শ্বাস ছাড়াকে একবার ধরুন, 30 বার করুন। এভাবে 3 রাউন্ড করুন বা 5 রাউন্ড করুন। এইভাবে টাইমটাকে ধীরে ধীরে বাড়ান। তৃতীয় সপ্তাহে গিয়ে 1 রাউন্ডে 50 বার করুন, এবার এটাকে 5 রাউন্ড করুন, তাহলে টাইম বাড়ছে। এভাবে 1 মাস পর আপনি কি করবেন, 1 রাউন্ডে 60 বার করবেন, আর এটা 5 থেকে 7 বার করুন। এই যে 1 রাউন্ডে 7 বার 1 মাস পর, এই 60 বার চেষ্টা করবেন 1 মিনিটের মধ্যে করার, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, প্রতি সেকেন্ডে একটা স্ট্রোক। আমার ছন্দটা ঘড়ির সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এই ছন্দে আপনি করবেন, কিন্তু প্রথম দিকে ছন্দের দিকে খেয়াল দেবেন না, প্রথম দিকে অভ্যাস করুন। যখন অভ্যাস হয়ে যাবে মাসখানেক পর, তখন আপনি সেকেন্ডে একটা স্ট্রোক, এটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। হ্যাঁ, নিজেকে যে সুস্থ মনে করেন সে 80-100টা স্ট্রোক পর্যন্ত যেতে পারেন, কিন্তু আমরা কখনো সেটা বলি না, সেটা নিজের দায়িত্বে। এভাবে আপনি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট করুন। তবে অভিজ্ঞ অনুশীলনকারীরা ধীরে ধীরে সংখ্যা বাড়ানো উচিত। কিন্তু মনে রাখবেন, গুণগত মান সংখ্যার চাইতে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা খেয়াল করি না। কপালভাতি করার সময় সাধারণ যে 10টা ভুল আমরা প্রত্যেকে করি, এমন কিছু ভুলের কথা বলবো যা আমি গত 20 বছরে অসংখ্য মানুষের মধ্যে দেখেছি। খাওয়ার পর কপালভাতি করা, এটি অস্বস্তি, গ্যাস এবং বমিভাব তৈরি করতে পারে। অতিরিক্ত দ্রুত করা, গতি এখানে মুখ্য নয়, নিয়ন্ত্রণ হচ্ছে গুরুত্বপূর্ণ। বারবার বলছি, কপালভাতির ক্ষেত্রে মাথায় রাখবেন সেকেন্ডে একটা স্ট্রোক, অর্থাৎ 60 সেকেন্ডে একটা স্ট্রোক। এখানে একটা অঙ্ক আছে, আমাদের হার্টের নর্মাল স্ট্রোক হচ্ছে 60 থেকে 100, আমরা সেখানেই বেঁধে রাখি কপালভাতি হার্টের স্ট্রোকের সঙ্গে অ্যাডজাস্ট করে। সাধারণত আমাদের স্ট্রোক হচ্ছে 72, সুস্থ মানুষের 72, জানেন আপনারা, হার্টবিট মিনিটে 72 বার হার্ট চলে। তা আপনি 60 বার করুন, নিরাপদ থাকবেন। হার্টের গতির ওপরে গেলে ক্ষতি হওয়ার চান্স আছে। ভুল 3, মুখ দিয়ে শ্বাস নেওয়া। সবসময় নাক ব্যবহার করুন। হাঁপিয়ে গেছেন কিন্তু তবু মুখ দিয়ে শ্বাস নেবেন না, নাক দিয়ে শ্বাস নিন। অনেক সময় কি হয়, মুখ, ঘাড়, কাঁধ শক্ত করে রেখে শুধু পেট কাজ করবে, এই মানসিকতা না। গোটা শরীরে রিল্যাক্সেশন রাখতে হবে, মনকে শান্ত রাখতে হবে, ঘাড় ঢিলা রাখতে হবে, শরীর নরম রাখতে হবে। এগুলো খেয়াল রাখবেন। ভুল আরো করি, যেমন শ্বাস নেওয়াকে জোর করে নয়, এটি কপালভাতির মূল নিয়মের বিপরীত। কপালভাতির মূল নিয়মই হচ্ছে শ্বাস স্বাভাবিক ঢুকবে, নেওয়ার দিকে কোনো চেষ্টা রাখবো না, আমার ফোকাস থাকবে শুধু ছাড়ার দিকে। অনেকে মাথা ঘুরতে শুরু করেছে তবু কপালভাতি চালিয়ে যাচ্ছে না, এটা মারাত্মক ভুল। মাথা ঘুরতে শুরু করলে সঙ্গে সঙ্গে থামুন এবং স্বাভাবিক শ্বাস নিন, ছাড়ুন। শ্বাস বন্ধ করবেন না, স্বাভাবিক শ্বাস নিন, স্বাভাবিক শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। অনেকে আরেকটা মারাত্মক ভুল করেন, সেটা হচ্ছে অন্যকে দেখে প্রতিযোগিতা। মনে রাখবেন, প্রত্যেকের শরীর আলাদা, তার অভ্যাস, তার ক্ষমতা সবকিছু আলাদা। অতএব কখনো কাউকে দেখে কপালভাতিতে প্রতিযোগিতা করবেন না। প্রথম দিন থেকেই 500 বার করার চেষ্টা, এটা কিন্তু মারাত্মক অপ্রয়োজনীয়। ধীরে অভ্যাস করুন। পৃথিবীর কোনো কিছু একদিনে বড় হয় না, তারা ধীরে ধীরে বড় হয়। তাহলে অভিজ্ঞতা ধীরে ধীরে অর্জন করতে হয়। ব্যথা ও অসুস্থতাকে উপেক্ষা করা, শরীরের সংকেতকে শুনুন। শরীরে কোনো জায়গায় কপালভাতি করলে অস্বস্তি হচ্ছে, কোমরে লাগছে, ঘাড়ে লাগছে, পিঠে লাগছে, বন্ধ করে দিন, কোনো যোগ প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করুন। কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন, কোমরে ব্যথা, কপালভাতি করলে কোমরে ব্যথা বেড়ে যায়। আরে বা, কোমরে ব্যথা বেড়ে যায় না, আপনাকে প্রথমে সিগন্যাল দিয়েছিল, আপনি তার উপরেও করেছেন বলে কোমরে ব্যথা বেড়ে গেছে। অতএব শরীরে কোনো রকম ব্যথা হলে সঙ্গে সঙ্গে থামুন এবং কোনো প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করুন। নিয়মিত না করা, সপ্তাহে একদিন 30 মিনিট করে নিলাম, তাতেই হয়ে যাবে। আরে, 1 সপ্তাহের খাবারটা আপনি একদিন খেয়ে নিলে কি আপনার শরীর চলবে? রোজ নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় ধরে অভ্যাস করা উচিত। এবার বলবো, সবচেয়ে ভালো সময় কখন? ভোরবেলা, খালি পেটে, মলত্যাগের পরে। খাবারের পরে যদি করতে চান, অনেকে বলেন আমার তো সকালবেলা সময় হয় না, ঘুম ভাঙে না,
তাহলে খাবার খাওয়ার পরে অন্তত 5 ঘন্টা পরে, যে কোনো ভারী খাবার খেলে 5 ঘন্টা পরে আপনার সিস্টেম খালি থাকে, তখন করতে পারেন। কতক্ষণ করবেন? নতুনরা শুরুতে 3 থেকে 5 মিনিট, তার বেশি দরকার নেই। মধ্যম স্তরে তারা 5 থেকে 10 মিনিট করুন। আর অভিজ্ঞ যারা, তারা তাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী বুঝে করুন। এর কোনো টাইম নাই। কেউ বলে 15 মিনিট, কেউ বলে আধ ঘন্টা, কেউ বলেন 1 ঘন্টা, কেউ বলে 2 ঘন্টা। তবে মাথায় রাখবেন, কপালভাতি রেচক ব্যায়াম, আজকে আমি এই ভিডিওটাতে সবকিছুই কভার করার চেষ্টা করলাম। অতএব যদি বেশিক্ষণ করার পরে শরীরে অসুবিধা হয়, বন্ধ করে দেবেন। এমন না যে ক্ষতি করে দেবে, কিন্তু শরীর প্রথমে সিগন্যাল দেবে, শরীরের সিগন্যালটাকে বুঝে আপনি থেমে যান। বেশিরভাগ মানুষের জন্য কিন্তু 10 মিনিটের জন্যই যথেষ্ট। এর বেশি করলেই যে বেশি উপকার হবে এমন কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কারোর গাইডেন্সে কিছু বেশিক্ষণ করলে কিছু ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায়, সেটা সবার জন্য নয়। আচ্ছা, কপালভাতি কি ওজন কমায়? উত্তর, এটি ওজন কমানোর জন্য সহায়ক হয়, কিন্তু খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা এর বিকল্প নেই। কপালভাতি কি ডায়াবেটিস ভালো করে? উত্তর, না। তবে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে এটা সহায়কের কাজ করে। প্রতিদিন করা যাবে? নিশ্চয়ই। সঠিকভাবে করলে প্রতিদিন করা যাবে। বয়স্করা করতে পারবেন? উত্তর, অনেক ক্ষেত্রে পারবেন, যদি ধীরে শুরু করতে পারেন এবং কারোর গাইডেন্সে করেন, শিখে নিয়ে করেন। গোয়ার্তুমি করে গায়ের জোরে করলে করা যায় না, ক্ষতি হয়। শিশুরা করতে পারবেন? উত্তর, প্রশিক্ষকের তত্ত্বাবধানে সীমিত পরিমাণে শিশুরাও করতে পারে। প্রাচীন যোগ দর্শনে বলা হয়, শ্বাস শুধু বাতাস নয়, শ্বাস হলো প্রাণ শক্তির বাহন। যখন শ্বাস অস্থির হয়, মনও অস্থির হয়। যখন শ্বাস নিয়ন্ত্রিত হয়, মনও ধীরে ধীরে স্থির হতে শুরু করে। কপালভাতির প্রকৃত উদ্দেশ্য শুধু শরীরকে ব্যায়াম নয়, এটি শরীরকে প্রস্তুত করা, মনকে প্রস্তুত করা, আর ধীরে ধীরে মানুষকে গভীরতর ধ্যান ও আত্মসচেতনতার দিকে নিয়ে যাওয়া। এই কারণে এই যোগীরা কপালভাতিকে শুধুমাত্র একটা শ্বাসক্রিয়া হিসেবে দেখতেন না, তারা একে দেখতেন আত্মশুদ্ধির প্রস্তুতি হিসাবে। আজকের ভিডিওটা অনেক লম্বা হলো, ঠিক কথা, কারণ আমি একটা ভিডিওতে সবকিছু কভার করতে চেয়েছিলাম। কেমন লাগলো লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাবেন কপালভাতির পুরো ব্যাপারটা সে যদি বুঝতে পারে। কপালভাতি করে জীবনে বহু কিছু পাওয়া সম্ভব। আমরা তো বলি কপালভাতি কল্পতরু।